নমস্কার। ডাকবাংলা.com-এর পাতায় কবির সঙ্গে দেখার আরও একটি পর্ব। আপনারা জানেন যে কবির সঙ্গে দেখা এই বিভাগে আমি কবিতা পড়ে শোনাই, কবিতা নিয়ে কথা বলি, কবিদের নিয়ে কথা বলি, কিন্তু কেবল সেই সমস্ত কবিদের কথা, তাঁদেরই কবিতা যাদের সঙ্গে আমার চাক্ষুষ আলাপ হয়নি কখনো। কবিতা লেখার সূত্রে সত্যি বলতে কি এ আমার বিরাট সৌভাগ্য যে মহিরুহ কবিদের সঙ্গে বাংলা ভাষার আমার আলাপ হবার সুযোগ হয়েছে। কিন্তু এমন অনেকেই তো আছেন যাদের সঙ্গে দেখা হয়ে ওঠেনি কিছুটা সময়ের ষড়যন্ত্রে। আমি আসার আগেই তাঁরা গত হয়েছেন পৃথিবী থেকে, আবার সমসময়ে বেঁচেও হয়তো থেকেছেন, কিন্তু কখনো কাছাকাছি যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু এই সমস্ত অদেখা কবিদের কবিতারা আমাকে দেখে শুনে রাখে। তাদের সঙ্গে আমার রোজ দেখা হয়, রোজ পড়া হয়, রোজ তাদের সঙ্গে আমি দিন কাটাই, রাত্রি যাপন করি। ফলে এই কবির সঙ্গে দেখা আসলে সেই দেখা যা তাদের লেখার মধ্য দিয়ে দেখা, যা আসলে আদত দেখা। আজ এমন একজন কবির কবিতা আমি পড়তে চাইব যিনি আমার ভীষণ প্রিয় কবি, কিছুটা নির্জনতার কবি, কিছুটা শ্লেষের কবি, কিছুটা বিষাদের কবি। জানি না কিভাবে তাকে সংজ্ঞায়িত করব। এবং আপামর বাঙালি পাঠকেরও তিনি প্রিয় একজন কবি, তিনি প্রণবেন্দু দাশগুপ্ত। এতদিন ধরে কবির সঙ্গে দেখায় আসছি, প্রণবেন্দুকে নিয়ে, তার কবিতাকে নিয়ে আসা হয়নি। এইবার সেই সফর শুরু হলো এবং আপনাদের জানাই যে কেবলমাত্র আজই নয়, আজ সামান্য কয়েকটি লেখা প্রণবেন্দু দাশগুপ্তর আমি আনতে পেরেছি আপনাদের সামনে। প্রণবেন্দু দাশগুপ্তর মতো বিরাট মাপের একজন কবিকে একদিনে কেন, বহু দিনেও পরিক্রমা করা যায় না। আমার সেই চেষ্টা শুরু হলো। আপনারা সঙ্গে থাকলে আগামী দিনে কবির সঙ্গে দেখায় প্রণবেন্দু দাশগুপ্তর আরও লেখা আমি নিয়ে হাজির হব। যে লেখাটি প্রথমে পড়ছি তার নাম পাগল। একদিন হিম রাতে চন্দন বনের কাছে বসেছিল বালক পাগল। শিশির ঝরেছে যেই তার উলঙ্গ বুকের কাছে, সে তখন হেসে উঠেছিল। তারও যে বলার থাকে কেউ তা বোঝেনি বলে সে কিছুই বলেনি। সেও যে তৃষার্ত কেউ বোঝেনি বলে তার পানিও জোটেনি। তবু অন্ধকার রাতে চুপি চুপি সে তার কিশোর শরীর নিয়ে চলে এসেছিল এই বনের ভিতরে। পাতা নড়ে চড়ে, শুধু পাতা নড়ে চড়ে, শুধু পাতা নড়ে চড়ে। হাওয়া কি জানাতে চায় তাকে কিছু? পাখি কি জানায়? মানুষ শাসিত এই পৃথিবীতে সে একটু ঠাঁই চেয়েছিল। এখন অবাক চোখে সে কেবল অন্ধকারে তাকিয়ে রয়েছে। প্রণবেন্দু দাশগুপ্তর মজা হচ্ছে তার শব্দের উপস্থিতি কিন্তু খুব প্রবল নয়। আমি কিভাবে এটাকে বলতে চাইব বা ব্যাখ্যা করব জানি না। যেমন আপনারা দেখবেন যে শক্তি চট্টোপাধ্যায়ের শব্দ ব্যবহারের মধ্যে এক ধরনের প্রাবল্য আছে, দীপ্তি আছে, ঔজ্জ্বল্য আছে, এক ধরনের জেহাদ আছে। বোঝা যায় শক্তি শব্দ ব্যবহার করছেন। এমন আরও অনেকের ক্ষেত্রেই বলা যায়। সুনীল গাঙ্গুলির ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে খাটে। আবার শঙ্খবাবুর শব্দের যে দোতনা, সেখানে আমরা তার যে গঠন ভঙ্গিমা আমরা বুঝতে পারি যে হ্যাঁ, শঙ্খ ঘোষ কবিতা লিখছেন। প্রণবেন্দু তার লেখার গঠন ভঙ্গিমাকে, শব্দচয়নকে খুব নির্জন করে রাখতেন। কোনো প্রাবল্য দিয়ে, কোনো ঔজ্জ্বল্য দিয়ে ঢাকতে চাইতেন না। এটা তার ধরন। কিন্তু ওই নিরিবিলি নিরালা একটা ধরনের মধ্যে দিয়ে প্রণবেন্দুর বক্তব্যের গভীরতা, দর্শনের ব্যাপ্তি উঠে আসতো। এই কবিতায় যেমন হয়েছে। পরের লেখাটি আমার খুব প্রিয় লেখা, অন্ধকারে আরো কাছে এসো। জ্বলে উঠেছিল কিন্তু আজ নিভে গেছে। অন্ধকার, অন্ধকারে আমরা একাকী। বন্ধুরা আরো কাছে এসো। শত্রু হে, তুমি তো আসবেই, কাছে এসো। প্রেমিকারা বড় দেরি হয়ে যাচ্ছে, কাছে এসো।
কাছে এসো সমস্ত জীবন। মুখে খড়কুটো নিয়ে যে পাখি এসেছে তার কাছে, সাইকেল নামিয়ে রেখে যে ছেলে আসছে তার কাছে, যে ভাঙা বিনুনি নিয়ে দৌড়ে গেল আজ তারও কাছে আমি করজোরে বলি, এসো কাছে এসো। অন্ধকারে আমরা কেন এখনো একাকী? এই যে প্রশ্ন দিয়ে, যে কথা দিয়ে শুরু করেছিলেন, সেটি ছিল বক্তব্য, স্টেটমেন্ট। অন্ধকারে আমরা একাকী। এই চারিপাশকে কাছে এসো বলবার পর পাখিকে, বালককে, প্রেমিকাকে, শত্রুদের, বন্ধুদের তিনি প্রশ্ন করছেন, অন্ধকারে আমরা এখনো কেন একাকী? অর্থাৎ যেন সকলের কাছে দাবি জানাচ্ছেন কাছে এসে নৈকট্যের আলো দিয়ে অন্ধকারকে দূর করতে। এই যে উপমার প্রয়োগ, খুব ছোট্ট সূক্ষ্ম, দেখলে আছে, না দেখলে খুব একটা কিছু অসুবিধে নেই। এটাই প্রণবেন্দু দাশগুপ্তর কবিতার মজা। শরতের এই আলো, এখন শরৎকাল, এই কবিতাটি একটু অন্যরকম প্রণবেন্দুর কলমে, সেটি পড়ছি। বহু দূরে আছে যারা, তাদের পৃথিবী থেকে হাওয়া আসে খুব, আর হাওয়া যায় পথ বেঁকে। তোমাকে বলি সে কথা বহুদিন ভেবে শেষে, যদিও অনেক দূরে তুমি আছো ম্লান বেশে। কত দূরে আছো তুমি? শরতের এই আলো তোমাকে ঢাকেনি বুঝি? তবু মনে হয় ভালো হয়েছে তোমারও বাঁচা। দেবদারু গাছ ঘেরা তোমার পৃথিবী জুড়ে পাগলের ঘরে ফেরা। কি আশ্চর্য! এই যে একজন মানুষ দূরে আছেন, যাকে আমি চাইছি, তার কথা ভাবছি, তাকে শরতের আলো কি ঢাকেনি? সে প্রশ্ন তাকেই করছি। কিন্তু একেবারে শেষে গিয়ে এই সমস্ত একটা প্রাকৃতিক প্রচ্ছন্নতাকে ভেঙে ফেলে আমি বলছি যে দেবদারু গাছ ঘেরা তোমার পৃথিবী জুড়ে পাগলের ঘরে ফেরা। এই যে পাগলের ঘরে ফেরা কবিতার শেষে এসে ঢুকে পড়ছে, এসে চিত্রকল্পটিকে ভেঙে অন্যদিকে নিয়ে যাচ্ছে, এক বিস্ময়ের দিকে। এও কিন্তু প্রণবেন্দুর এক অমোঘ প্রয়োগ। একটি লেখা পড়ি, রাস্তার ধারের বাড়ি। ব্যবসা বাণিজ্যের দিন এসে গেল, পতাকা ওড়াও। শ্রেণী সংগ্রাম লক্ষ্য করো, পতাকার কোনো প্রয়োজন নেই। ভূপেন কোথায়? অত বড় তালেবর, সে হয়তো এখন রোববারে মাংস খেয়ে চিড়িয়াখানায় গেছে 2 মেয়ে নিয়ে। ভেবেছিল যেরকম হয়, খায় দায়, পার্টিবাজি করে। কিন্তু মোড়ের চায়ের দোকান থেকে যার বাড়ি 10 গজ দূরে, সে ভাবে সে একটু আলাদা, অন্তত ওরা তাই ভাবে। অতএব হা হা হি হি হো হো। শ্মশান ফেরত ওই ছেলেটা এসেছে, ওকে একটু চা করে দাও। আমরা দেখছি, আমরা দেখছি, সব আমরা দেখছি। আমাদের ছেলে মেয়ে কম্পিউটার দিয়ে ভাবে, তাতে কি হয়েছে? রাস্তার ধারের বাড়ি, প্রমোটার এসে গেল, শুনতে পেয়েছ? এই কয়েকটা লাইনের মধ্যে একটা সময়ের ইতিহাস, রাজনীতি, সমাজনীতি ধরা আছে, একটা ক্ষরণ এবং একটা ক্ষয় ধরা আছে। এই যে পুরনো বাড়ি, একটা পাড়া, যাকে ঘিরে এত কিছু, সেটা শেষ হচ্ছে কোথায়? রাস্তার ধারের বাড়ি, প্রমোটার এসে গেল, শুনতে পেয়েছ? এই যে আস্তে আস্তে কলকাতা শহর প্রমোটারদের দখলে চলে যাচ্ছে, যাবে। পুরাতনকে জায়গা ছেড়ে দিতে হবে নতুনের চাকচিক্যের কাছে। প্রণবেন্দু সেই কবে এ কথা লিখে গেছিলেন। আমি আরেকটি কবিতা পড়ব, প্রেম অপ্রেম, সেটি দিয়ে আজকের কবির সঙ্গে দেখা শেষ। আর কিছু নয়, শুধু পরিণামহীন ভালোবাসা আমাদের সমস্ত জীবন ঘিরে থাকে। একটি মেয়ের কাছ থেকে আরেকটি মেয়ের কাছে গেলে হৃদয় কি ভেঙে টুকরো হয়? সমুদ্র উথাল হয়ে তাড়া করে ঘরের ভেতরে। কয়েকটি মুহূর্ত শুধু ভালো লাগে, কয়েকটি প্রহর বড় জোর। তারপর ঘুরে ঘুরে পাতা ঝরে উঠোনের ঘাসের ওপরে। ইটের পাঁজার মধ্যে চন্দ্রবোড়া এঁকে বেঁকে পথ খুঁজে নেয়। বৃষ্টি থেমে গেলে পার্কে গিয়ে বসা যায় প্রবীণের মতো। কোন শাশ্বতী এসে এইসব এলোমেলো খেলা ভেঙে দেবে? পরিণামহীন, শুধু পরিণামহীন ভালোবাসা আমাদের সমস্ত জীবন ধরে ছায়া ফেলে ছাতিমের মতো। প্রণবেন্দুর নিরালা, নিরিবিলি, নিঝুম কবিতা আজ আমাদের সঙ্গে থাকলো।
আগামী দিনেও থাকবে। কবির সঙ্গে আবার দেখা হবে ডাকবাংলা.com-এর পাতায়। ভালো থাকবেন।